শুভ সকাল বন্ধুরা। আজ হলো 16 এপ্রিল বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমের নির্বাচন শেষ করে এবার পশ্চিমবঙ্গে নির্বাচন প্রচারে যাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সঠিক ভোটার শনাক্ত করতে আঙ্গুলের ছাপ বা চোখের মনি স্ক্যান বাধ্যতামূলক করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। বিজেপি নয়, বিরোধী জোটেরই সরকার হবে রাজ্যে, জানালেন অখিল গগৈ। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আরও 17 দিনে বাকি থাকতেই অসম সিটিজেন্স কনভেনশন সোমবার শাসক দলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছে এবং পুলিশের নিরপেক্ষতা, নির্বাচনী প্রক্রিয়া ও ইলেকট্রনিক ভোটিং মেশিনের ইভিএম নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিস্তারিত থাকবেন প্রতিবেদনে। পবিত্র হজ পালনের জন্য নির্দিষ্ট হজ ভিসা ব্যতীত অন্য কোনো ভিসাকে বৈধ বলে গণ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রক। এক হৃদয় বিদারক ঘটনা। স্ত্রী ও ছেলেকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা এক শিক্ষকের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অসমের নির্বাচন পর্ব শেষ হওয়ার পর এবার বিজেপির লক্ষ্য হল পশ্চিমবঙ্গ। সেখানে অন্যতম স্টার ক্যাম্পেইনার হিসাবে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তবে তাকে ছাড়াও আরও 50 জন নেতাকে পশ্চিমবঙ্গে প্রচারে পাঠাচ্ছে বিজেপি। এর মধ্যে রয়েছেন রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকাইস্ত, মন্ত্রী পীযূষ হাজরিকা, কৌশিক রায় সহ বিভিন্ন সংসদ। পরবর্তী খবরটি হল, পবিত্র হজ পালনের জন্য নির্দিষ্ট হজ ভিসা ব্যতীত অন্য কোনো ভিসাকে বৈধ বলে গণ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রক। এক আনুষ্ঠানিক বিবৃতিতে মন্ত্রক স্পষ্ট করেছে, হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র বৈধ উপায় হল হজ ভিসা। এর ফলে ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, উমরা ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসা নিয়ে যারা সৌদি আরবে অবস্থান করবে তারা হজের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবে না। সৌদিতে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের ক্ষেত্রে নিয়ম কিছুটা ভিন্ন হলেও তাদেরও নুসুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রয়োজনীয় পারমিট সংগ্রহ করতে হবে। সৌদি গেজেটের এক প্রতিবেদন থেকে জানা গেছে, হজের সময় ভিজিট বা ট্যুরিস্ট ভিজিটবাসীদের হজ পালনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। হজ ও উমরাহ মন্ত্রক জোর দিয়ে বলেছে, সব ধরনের অফিসিয়াল বুকিং বা রিজার্ভেশন শুধুমাত্র অনুমোদিত মাধ্যমগুলোর মাধ্যমেই সম্পন্ন করতে হবে। কোনো ধরনের অননুমোদিত বা ভুয়ো চ্যানেলের মাধ্যমে হজের বুকিং না করার জন্য কঠোরভাবে সতর্ক করেছে মন্ত্রক। প্রতি বছর হজের মরশুমে একদল অসাধু চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অবৈধভাবে হজে পাঠানোর প্রলোভন দেখায়, যা কঠোরভাবে দমন করতেই এবার এই আগাম সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী খবরটি হল, নির্বাচনের পর্ব শেষ হতেই অঙ্ক কষাকষি শুরু শাসক বিরোধীর। নির্বাচনের দিনই বেশ আত্মবিশ্বাসের সুরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, এবার নির্বাচনে 90 থেকে 100টি আসনে বাজিমাত করে টানা তৃতীয়বারের জন্য রাজ্যে সরকার হবে এনডিএর। কিন্তু মুখ্যমন্ত্রীর দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে রাইজোর দল অথবা অসমের জাতীয় পরিষদ। সোমবার রাইজোর দলের বিধায়ক তথা সভাপতি অখিল গগৈ এবং অসম জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক জগদীশ ভুইয়া জোর গলায় দাবি করেছেন, বিজেপির নেতৃত্বে নয়,
এবার বিরোধী জোটেরই সরকার হবে রাজ্যে। টানা তৃতীয়বারের জন্য সরকার গঠনের যে স্বপ্ন মুখ্যমন্ত্রী দেখেছেন তা মোটেই পূরণ হবে না। এদিন নির্বাচনকে ঘিরে কাজিরাঙ্গায় রাইজোর দলের গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক হয়ে যায়। এতে দলের 13টি কেন্দ্রের অধিকাংশ প্রার্থীরা অংশগ্রহণ করেছিলেন। মূলত দলের ফলাফল কেমন হবে বা বিভিন্ন কেন্দ্রে কত ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে তা নিয়েই প্রার্থীদের সঙ্গে মত বিনিময় হলো আখিলের। বৈঠক শেষে সাংবাদিকদের আখিল গগৈ বলেন, গত নির্বাচনের তুলনায় এবার রাইজোর দলের ফলাফল ভালো হবে। 13টিতে প্রতিদ্বন্দ্বিতা করলেও 7টির বেশি আসনে বাজিমাত করতে সক্ষম হবে দল। প্রশ্ন উঠে বিরোধী জোট কয়টি আসন পাবে? প্রত্যুত্তরে আখিল গগৈ বেশ জোর গলায় বলেন, 70 থেকে 80টি আসন ছিনিয়ে নিয়ে রাজ্যে এবার বিরোধী জোটেরই সরকার হবে। টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের আশা পূরণ হবে না বিজেপির। এখানেই না থেমে আখিল গগৈ আরও বলেন, নিশ্চিত খারাপ ফলাফলের কথা মাথায় রেখে ইভিএম মেশিনের কারচুপি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে শাসক দল। এমনকি তার কেন্দ্র শিবসাগরে 40% রিগিং হয়েছে বলে গুরুতর অভিযোগ আনেন আখিল গগৈ। কথার ফাঁকে মুখ্যমন্ত্রীকে এক হাত নেন তিনি। আখিল গগৈ বলেন, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এখন মুখ্যমন্ত্রী, তাই তার চিকিৎসার প্রয়োজন। এদিকে অসমের জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক জগদীশ ভুইয়া এদিন এক সাংবাদিক সম্মেলনে বলেন, মুখ্যমন্ত্রী যতই দাবি করুন না কেন এবার 35 থেকে 40টি আসনেই সীমাবদ্ধ থাকবে বিজেপি। কোনো অবস্থাতেই বিজেপি 40টির বেশি আসন পাবে না। সেখানে 68 থেকে 78টি আসনে ছিনিয়ে নিয়ে বিরোধী জোটেরই সরকার হবে রাজ্যে। পরবর্তী খবরটি হলো, গোমতী জেলার উদয়পুরের চন্দ্রপুর বেলতলি এলাকায় সোমবার ভোরে ঘটল এক নৃশংস খুনের ঘটনা, যা মুহূর্তে স্তব্ধ করে দিয়েছে গোটা অঞ্চলকে। অভিযোগ অনুযায়ী বটতলী স্কুলের বিজ্ঞান শিক্ষক অজিত দাস, স্ত্রী রূপা দাস এবং ছেলে দিগন্ত দাসকে নির্মমভাবে হত্যা করেন। স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ চিৎকার শুনে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। তবে সেখানে পৌঁছানোর আগেই সবকিছু শেষ হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মা ও ছেলের মৃতদেহ। পরিবারের সদস্য নারায়ণ চন্দ্র দাস জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই অজিত দাস মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল। ঘটনার পর তিনি নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, অজিত দাসের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদিকে ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার ওসি সঞ্জীব লস্কর সহ পুলিশের আধিকারিক সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে একজন শিক্ষক এমন নৃশংস পদক্ষেপ নিলেন তার পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্তকারীরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। প্রাথমিকভাবে মানসিক অস্থিরতাকেই ঘটনার সম্ভাব্য কারণ হিসাবে মনে করা হলেও অন্য কোনো কারণে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই হৃদয় বিদারক ঘটনার পর উদয়পুর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরবর্তী ও শেষ খবরটি হলো, সঠিক ভোটার শনাক্ত করতে আঙ্গুলের ছাপ বা চোখের মনি স্ক্যান বাধ্যতামূলক করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারীর মতে, লোকসভা ও বিধানসভা নির্বাচনে এই প্রযুক্তি ব্যবহার করা হলে ভুয়ো ভোটার অনেকটাই রোধ করা সম্ভব হবে। সোমবার আইনজীবী আশ্বিনী কুমার উপাধ্যায় এই মামলাটি দায়ের করেন।
এবং প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। আদালত মামলাটিতে শুনতে সম্মত হলেও সাফ জানিয়ে দিয়েছে যে বর্তমানে যেসব রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া চলছে সেখানে এই মুহূর্তে নতুন কোনো ধরনের ব্যবস্থা চালু করা সম্ভব নয়। আদালতের পর্যবেক্ষণ, নির্বাচন প্রক্রিয়া একবার শুরু হয়ে গেলে তার মাঝপথে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব নয়। তবে ভবিষ্যতে, বিশেষ করে পরবর্তী লোকসভা ও বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের প্রযুক্তি প্রয়োগ করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে। মামলাকারী নিজেও আদালতকে জানান যে তিনি অবিলম্বে এই ব্যবস্থা চালুর নির্দেশ চাইছেন না, বরং বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা এবং প্রয়োজনীয় দিকগুলি বিচার করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি আরও আবেদন করেন যাতে সংশ্লিষ্ট সমস্ত পক্ষের কাছে নোটিশ পাঠিয়ে তাদের মতামত চাওয়ার হয়। এই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট পক্ষগুলিকে নোটিশ পাঠিয়েছে। মামলাকারীর যুক্তি, বর্তমানে নির্বাচনী ব্যবস্থায় ঘুষ, প্রভাব খাটানো, পরিচয় জালিয়াতি এবং একাধিকবার ভোট দেওয়ার মতো অনিয়ম ঘটে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করে। তার মতে বায়োমেট্রিক যাচাই চালু হলে এই সমস্যাগুলি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং সাধারণ ভোটারদের স্বার্থ সুরক্ষিত থাকবে।